স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের থেকে জুনের মধ্যে ভোটের কথা বললেও ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলটির দাবি সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কিছুই নেই। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজীবনের জন্য দরকার অন্তর্বর্তী সরকার, এমনটা মনে করা ঠিক হবে না। ভোটের অনিশ্চয়তা না কাটলে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। রাজধানী জুড়ে একের পর এক আন্দোলন আর ইস্যুর পিঠে ইস্যুতে জাতীয় নির্বাচন ইস্যু চাপা পড়ে যাচ্ছে বলে আশঙ্কা বিএনপির। বিএনপি বলছে, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যই গত 17 বছর লড়াই করেছে দলটি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশল হাতে নিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মনে করে বিএনপির শীর্ষ নেতারা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। বিএনপি নেতারা বলছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাঠখড় কম পোড়াতে হয়নি দলটিকে। নির্বাচন নিয়ে এখনো দ্বিধা দ্বন্দ্ব থাকলে পতিত স্বৈরাচারের মধ্যে পার্থক্য কোথায় জানতে চান রুহুল কবির রিজভী। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচিত সরকার কায়েম করবে, এটাই তো মানুষের চাওয়া, সেটা শেখ হাসিনা হতে দেয়নি। তো সেই চাওয়ার ক্ষেত্রে যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় তৈরি করা হচ্ছে, তাহলে এটা তো ফ্যাসিজমেরই একটা মনোবৃত্তির, যেটা তো আর শেখ হাসিনার সরকার না, এটা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার। এখানে ইতিবাচক একটি ফলাফল আসবে বলে আমরা বিশ্বাস করি। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন ব্যবস্থা পরিকল্পিতভাবে নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারানো ভোটারদের কেন্দ্রে আনার চ্যালেঞ্জ সরকারের। জনগণকে ভোট কেন্দ্র বিমুখ করছে বা জনগণের মধ্যে আতঙ্ক ভোট দিতে পারে না, এই যে আগ্রহটা হারিয়ে ফেলছে, এইটি হলো এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার থেকে ভোট কেন্দ্রে আনা, নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ আশঙ্কা থাকে, তো অটোমেটিক্যালি কিন্তু কোনো সংস্কারই সম্ভব হবে না। কেউ কেউ মনে করে যে আজীবনের জন্য দরকার অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সরকার করে কিনা সেটা আমাকে বুঝতে হবে। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ অন্তত 47টি রাজনৈতিক দল। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে নয় ভোটের মাঠে বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্তত 10টি রাজনৈতিক দল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের শহীদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তাদের জন্যই আজ নিরাপদে রাজনীতি করা যাচ্ছে, তাই শহীদদের ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় গণঅভ্যুত্থানে নিহত শহীদ আরমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের সব শহীদের দায়িত্ব নিবে এবং আহতদের চলার সুব্যবস্থা করবে বলেও জানান রিজভী। তাদের লেখাপড়ার দায়িত্ব ওদের জন্য আমাদের চেয়ারম্যান তারেক, যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার, কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় কয়েক ঘন্টা। আবার কিছু কিছু জায়গায় গতকাল থেকেই নেই একেবারেই, ফলে ভোগান্তি পৌঁছেছে চরমে। শুধু আবাসিক নয়, এই সংকট দেখা দিয়েছে গ্যাস পাম্পগুলোতেও। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করছে গাড়ি চালকরা। বাসাবাড়ি, সিএনজি স্টেশন কিংবা শিল্প বিপর্যয়ের মুখে সব খাত। সংশ্লিষ্টরা বলছে, আগে থেকে চলা সংকট গত 3 সপ্তাহে প্রকট রূপ নিয়েছে। এটা রাতে 4টা বাজে যদি আমি গ্যাস নিতে আসি, তারপরও আপনার 1-1.5 ঘন্টা লাগে। তো একটা চালক রাতে 4টা বাজে যদি গ্যাস নেয়, ও সারাদিন গাড়ি চালাবে কিভাবে? দেখা যাচ্ছে 2 ঘন্টা সিরিয়াল দিয়ে আমরা 180 টাকার কি 150 টাকার গ্যাস পাই। এই অবস্থা, আমাদের ভোগান্তির শেষ নাই। 2 ঘন্টার পরে 1 ঘন্টা পরে মেশিন অফ থাকে, আবার প্রেসার উঠা, আবার 1 ঘন্টা পরে আবার দেয়, 10-15-20 মিনিট পরে আবার আধা ঘন্টা পরে দেয়। গ্যাস না থাকার কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না। কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে আবার এই করে ঠিয়া তারপর আমরা গ্যাস সাপ্লাই চালু করে দেই। আসছে বাজেটে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কালো টাকার উৎস বন্ধে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। 15% আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার বিগত সময়ে অন্তত 21 বার সুযোগ দেয়া হয়েছিল। এর ফলে সমাজের বিভিন্ন খাতে দুর্নীতি আরও চরম আকারে পৌঁছে। এতে দিন দিন কালো টাকার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। এমন বাস্তবতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কালো টাকা সাদা না করার দাবি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগের কারণে প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছেন, ঘুষ দুর্নীতির কারণে এখনো কালো টাকার উৎস রয়ে গেছে। 15 লক্ষ টাকা 1 কাঠা জমি গুলশানে 1 কাঠা জমির দাম হলো 5 কোটি টাকা। তো 15 লক্ষ টাকা দেবেন, যে বিক্রি করে সেও কালো টাকার অধিকারী, আর যে নেয় কারণ ওরা অনেকে বিপদে পড়ছে। 5 কোটি টাকা দিয়ে সেল করছে, 60 লক্ষ টাকা রেজিস্ট্রেশন, এখন ব্যাংক তাকে ধরছে তুমি 4.5 কোটি টাকা করতে পেরেছো। তাই আসছে বাজেটে সরকার দুর্নীতির উৎস বন্ধ করতে চায় বলে জানান অর্থ উপদেষ্টা। আমি চাচ্ছি সাথে ট্যাক্সটা কমাই দেওয়ার জন্য, ওই যে রেজিস্ট্রেশন কস্ট এগুলি কমাই দেবো। এখন তো 15% মতো হয়, তখন যদি ল্যান্ডের ইসে কমাই দিয়ে রেজিস্ট্রেশন কস্টটা বাড়িয়ে দিই, আমি হরে ধরে একই টাকা পাবো। অ্যাটলিস্ট আপনার আমার টাকাটা সাদা হবে। আর কালো টাকা সাদা করার বিষয়টিও পরিষ্কার করেন। কোনো কালো টাকা সাদা করার ইচ্ছে নাই, বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। গেল অর্থ বছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বাজারে মাছ, মুরগি ও সবজির দাম কমেছে। নতুন চাল আসায় কমেছে চালের দামও। তবে ব্যতিক্রম নাজিরশাইল। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ বেশি হওয়ায় দামে প্রভাব পড়েছে। তবে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে সরকারের কঠোর নজরদারি চান ক্রেতারা। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে। নতুন চাল আসতে শুরু করায় কমেছে চালের দাম। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 70 টাকায়, মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা দরে। ইন্ডিয়ার নীলচি নাজির শালটা বন্ধ হওয়ার পরে আবার নাজির শালে 2-1 টাকা বাড়ছে। এমনিতে এই মিনিকেট চালের দামটা আপনার অনেক কমছে। কেজি প্রতি আপনার মিনিকেটটা চলতেছে এখন 70 থেকে 72 টাকা এরকমের মধ্যে আমরা বিক্রি করতেছি। সরবরাহ ভালো থাকায় কমেছে মাছের দাম। সোনালী মুরগির দাম 10 টাকা কমলেও অন্যান্য মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। মাছের আমদানি আসার তো অনেক, ইলিশ মাছের দামও কম, সব মাছের দামই মোটামুটি কম আছে। গত সপ্তাহের তুলনায় দেশি সেম একই আছে। সোনালী হচ্ছে 250 টাকা আর ব্রয়লার হচ্ছে 160 টাকা। সবজির বাজারেও দাম কমেছে। এতে কেউ কেউ স্বস্তি প্রকাশ করলেও অনেকেই বলছেন আরো কমা উচিত। করলা আগে বেচছি 60 টাকা 70 টাকা কেজি, 50 টাকা 40 টাকা কেজি বিক্রি করতে পারি। কাঁচা বাজারের দামটা এখনকার মোটামুটি রিভিশনারে আছে। সরকারের একটু তদারকি করা উচিত। এখন তো করলা সিজন বেজ আরো রেট কম হওয়ার কথা। ক্রেতারা বলছেন, দাম কমলেও অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের প্রভাবে তা আবারও বেড়ে যায়। তাই নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে সরকারের কঠোর নজরদারি চান তারা। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা।
কোরবানির ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পশুর বাজার। হাটের পাশাপাশি খামার থেকে গরু কিনছেন সাধারণ ক্রেতা ও ব্যাপারীরা। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি আকারের গরুর। এবছর চাহিদার তুলনায় ৩৫,৩৮৭টি পশুর ঘাটতি রয়েছে জেলায়। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কোরবানির ঈদের বাকি আর কিছুদিন। এবছর চট্টগ্রামে কোরবানিদাতার সংখ্যা বাড়ায়, চাহিদা বাড়ার পাশাপাশি দামও বেড়েছে গরুর। হাটে গরু কেনার ঝামেলা এড়াতে অনেকেই খামারে আসছেন গরু দেখতে। ক্রেতারা বলছেন সংগ্রহ বেশি থাকায় দেখে শুনে খামার থেকে পছন্দের গরু কিনতে পারছেন তারা। প্রথমে অনলাইনে গরুগুলো দেখলাম, এরপর ওগুলাই এখানে ফিজিক্যালি দেখার জন্য চলে আসলাম। আর এখন অ্যাগ্রোগুলোতে অনেক কালেকশন আছে। 1 সপ্তাহ 10 দিন আগে কেউ নিচ্ছি, তো ওটা কোথায় রাখবো ওটা টেনশন থাকে, কিন্তু অ্যাগ্রো থেকে নিলে ওখানে আরামসে থাকে। আমরা কোরবানি আগের দিন বলেন বা কোরবানির দিন নিয়ে যেতে পারি। স্বাস্থ্যবান ও ভেজালমুক্ত পশুর নিশ্চয়তা, সুন্দর পরিবেশ ও নানা সুযোগ সুবিধা দেওয়ায় খামার থেকে কোরবানির পশু ক্রয় করতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। মাঝারি সাইজের গরুর ভালো চাহিদা আছে এবং এবারও ইনশাল্লাহ 450টি গরু রেখেছে, আরো কিছু গরু রেখেছে যদি শর্ট পড়ে। আমরা ঘাসগুলো খাওয়াই আর আমাদের নিজেদের ফিডগুলো আমাদের গরুকে আমরা প্রোভাইড করে থাকি আর কি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কোরবানি উপলক্ষে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে খামারিদের। এই বছরও ইনশাল্লাহ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা প্রতিনিয়ত এগুলো নজরদারি করবে। গরুকে নেওয়ার পরে আমরা মনে করব যে ওদেরকে ভালো স্যালাইনের পানি খাওয়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখবে এবং কোরবানির দেওয়ার আগের দিন কোনো খাওয়া দিবে না, শুধু সাদা পানি খাওয়ালেই হবে। জেলায় 8,96,269টি পশুর চাহিদা থাকলেও কোরবানির জন্য প্রস্তুত আছে 8,60,882টি পশু। অন্যান্য জেলা থেকে পশু আসলে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। অন্যদিকে ঈদের আগ মুহূর্তে ভালো বেচা বিক্রির প্রত্যাশা খামারি ও মৌসুমী ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর পল্লবীতে সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনতাই চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব-4। গতকাল রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার সহ সিএনজি উদ্ধার করে। সকালে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম জানান, 6 থেকে 7 জনের একটি গ্রুপ সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে। 15 মে সন্ধ্যায় যাত্রী সেজে তারা শ্যামলী থেকে সিএনজিতে ওঠে, তারপর 60 ফিট হয়ে বিভিন্ন জায়গা ঘুরে পল্লবী এলাকায় সিএনজি চালক আব্দুল মজিদ বাচ্চুকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। র্যাব জানায় এই ঘটনায় মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ ও ইয়াসিন। মাদকাসক্ত ওই চক্রটি আগে থেকে চুরি ও ছিনতাইয়ে জড়িত বলে জানানো হয়। এদিকে সাভারের স্ত্রী শাহিন হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদি হাসানকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন, এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটোখাটো চুরি, ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 8টার দিকে প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করে তারা, পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারী। পুলিশ মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা না রাখায় লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। আধা ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে কাঠ বোঝাই ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে, আহত হয় আরো 5 জন। সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে আকবরনগর বাসস্ট্যান্ড বাজারের ভেতর কাঠ বোঝাই ট্রাক ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভৈরবের আঙ্গুর মিয়া ও আব্দুল হালিম। এ সময় ট্রাক চাপায় 2টি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এদিকে মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে হাউস আলী নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। দুপুরে নির্মাণাধীন নিজের বাড়িতে কাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। সিলেটে কমে এসেছে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টি না হয় বন্যার আশঙ্কা কমেছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বৃষ্টির প্রবণতা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন সিলেটে আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটে নদ নদীর পানি কিছুটা বেড়েছে, তবে সবকটি নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। জামালপুরের দশানী নদী ৩ কিলোমিটার জুড়ে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বর্ষৎভিটা ও ফসলি জমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বাড়ছে নদীর পানি। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে কয়েকশো পরিবার। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামালপুরের বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের দশানী নদীতে বেড়েছে পানি। ফলে জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৫টি গ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভিটেমাটি আর ফসলি জমি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। স্থানীয়দের অভিযোগ, পুরাতন ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং করায় দশানী নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে নদীর পার ভাঙলেও ভাঙন প্রতিরোধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সরকারের কোনো আজ পর্যন্ত কোনো উদ্যোগ আসে নাই বা সরকার কোনো প্রশাসন কোনো লোক আসে নাই। এখন উপরে থেকে বৃষ্টি আসে, নিচ থেকে নদী ভাঙতেছে। এখন আমরা কোথায় যাবো? ধান ক্ষেত, পাট ক্ষেত সব বিলীন হয়ে যেতেছে। নদী ভাঙে এক কুল আরেক কুল গড়ে, কিন্তু আমাদের এই গুইরাকান্দির দশানী নদী 2 কুল ধরে ভাঙতেছে। ঘরের জায়গা সম্পত্তি সবকিছু বেশি গেছে, ঘরের দরজা সবকিছু যেতেছে, আমার কোনো আশ্রয় নাই। ব্রহ্মপুত্র নদীটা খনন করাতে 30 থেকে 40 ফুট খনন করছে। এই জন্য নদীটার এই আমার এই খালের পানিটা সম্পূর্ণ যায় ওটা নামতেছে, বিধায় এই বাড়ি ঘরগুলো ভাঙতেছে। এই পর্যন্ত কোনো লোকও আসে নাই সরকারিভাবে। ডাম্পিংয়ের জন্য জেলা প্রশাসক স্যারের বিনীতভাবে অনুরোধ করছি। নদী ভাঙনের তীব্রতায় হুমকির মুখে পড়েছে বাজার, মসজিদ, ব্রিজ, রাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার পাশাপাশি ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিয়েছি এবং তাদের সবাইকে আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করব। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে পরামর্শ করে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দ্রুত বাঁধ নির্মাণ অথবা জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে মেরুরচর ইউনিয়নের এই 5 গ্রাম। আব্দুল হামিদ, RTV। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে এক অনন্য অধ্যায় কুমিল্লার দৌলতপুর। এখানেই নার্গিসের ভালোবাসার পরশ মানিকের ছোঁয়ায় বেজেছিল অগ্নিবীণা। স্থানীয় নজরুল ভক্তদের দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পরিকল্পিতভাবে দৌলতপুরকে উপেক্ষা করা হয়েছে। মোহাম্মদ আরিফ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিম মাহমুদ। 1921 সালে বন্ধু আলী আকবর খানের সঙ্গে কুমিল্লার দৌলতপুর আসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এখানকার সবুজ শ্যামল পরিবেশে ছিলেন 73 দিন। রচনা করেন 160টি গান ও 120টি কবিতা। কাজী নজরুল ইসলামের নামে দৌলতপুর একটি বিশ্ববিদ্যালয় হোক, একটা পতাকা হোক, একটা অতিথিশালা হোক, আমরা যারা বাইরে থেকে এসে এখানে অবস্থান করতে পারি। দিন দিন কাজী নজরুল ইসলামের যে স্মৃতিগুলো আমাদের মধ্যে বিরাজমান, সেগুলো হারিয়ে যাচ্ছে। দৌলতপুরকে এখন সবাই চেনেন নজরুল নার্গিসের গ্রাম হিসেবে। আলী আকবর খানের সুনিপুণ কারুকাজে শোভিত দ্বিতল বাড়িতেই থাকতেন কবি। তবে কালের বিবর্তনে খসে গেছে বাড়িটির পলেস্তেরাও। আয়তন ও ভিটি ঠিক রেখে কবির 8চালা বাসর ঘরটি 1962 সালে চৌচালা হয়। কবি পত্নী নার্গিসের কাঠের সিন্দুকের হদিস না মিললেও বাসর খাটটি রয়েছে পাশের একটি আধা পাকা ঘরে। ফ্যাসিবাদের আমলে তাদের স্মৃতি রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান নার্গিসের বংশধররা। এবার জাতীয় অনুষ্ঠানটি দৌলতপুরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে সরকার। নজরুল ভক্তদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দৌলতপুরে কবির নামে একটি বিশ্ববিদ্যালয় চান নজরুল ভক্তরা। এখানে নজরুল একাডেমি, নজরুল পাঠাগার, এখানে হল দরকার ছিল। থাকার মতো কোনো ব্যবস্থা নাই, বসার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা চাই সরকারিভাবে, সরকারি উদ্যোগে এগুলো হয়ে যায়। নজরুলের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এগুলো দেখবো, দেখে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়কে জানাবো, সরকারকে জানাবো যে এখানে স্মৃতি রক্ষার্থে অনেক কিছু থাকে, এগুলো করা যায় কিনা। নজরুল স্মৃতি গবেষণাগার হোক, জাদুঘর হোক, কিছু একটা করা যায় কিনা। জাতীয় কবির গান কবিতায় আবারও জেগে উঠবে কবিতীর্থ দৌলতপুর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।